আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, সাক্ষ্য গ্রহণ তো শুরু হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, আজকে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ১৩তম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। এই মুহূর্তে ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। ১৩তম সাক্ষী হিসেবে যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। তিনি তার সাক্ষ্যে বলছেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় তিনি সেখানে চিকিৎসাধীন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশেষ করে ১৮-১৯ থেকে কিন্তু আহত রোগীদের সংখ্যা বাড়তে থাকে। ১৯শে জুলাই একটু বেশি রোগী ছিল, বিশেষ করে ৪ এবং ৫ আগস্ট উনি যেটা বলছেন যে মেসাকার, মানে অনেক রোগী আসছিলেন, আহত রোগী যাদের মাথার খুলি অনেকের ছিল না, বিশেষ করে ৪ এবং ৫ আগস্ট। এবং ১৮-১৯ বা ওই সময়কার যারা আহত হয়েছিলেন তাদের বেশিরভাগেরই অর্থাৎ কোমরের নিচের দিকে, পায়ের দিকে গুলি লেগেছিল। কিন্তু ৪ আর ৫ আগস্টে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের সবারই বুকে, পিঠে, গলায়, মাথায় এইসব জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এর অর্থটা হচ্ছে, যেটা বোঝাতে চেয়েছেন যে ওই সময় যারা গুলি করেছিল অর্থাৎ ওই মৃত্যুবরণ করুক সেটাই হয়তো চাওয়া ছিল আর কি, যারা গুলি করেছেন। এবং ওনাকে ওই সময় ১৯ জুলাই একদিন ডিবির একটি টিম গিয়ে যেন আহতদের চিকিৎসা দেওয়া না হয়, ভর্তি দেওয়া না হয়, ওনাকে চাপ প্রয়োগ করেন এবং যারা ভর্তি হয়েছে তাদেরকে যেন ছাড় দেওয়া না হয়, অর্থাৎ ছাড়পত্র দেওয়া না হয়, হাসপাতালে যেন রাখা হয় এবং চিকিৎসা না দিয়ে, এমনটা উনি বলেছেন। এখনও তিনি তার সাক্ষ্য দিচ্ছেন। আর মোট ৫৭৫ জন গুলিবিদ্ধ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দিয়েছিলেন, কারণ সিট সংকুলান না হওয়ায় অনেককে ভর্তি করতে পারেননি। আর এই নিউরোসায়েন্স হাসপাতালে ১৬৭ জন গুরুতর রোগীকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় অর্থাৎ স্পট ডেথ হয়েছিল, তাদেরকে আনা হয়েছিল। আর তারা চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা গেছেন বেশ কয়েকজন, আর ৭ জনকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এটা জানিয়েছেন। আর আরেকটি এই ওনার পরে আরও একজন ডাক্তার এবং একজন নার্স সাক্ষ্য দিবেন, মোট ৪ জন দিবেন এই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিবেন। আর চানখারপোলের যে ৬ জনকে হত্যা করা হয়েছিল ৫ই আগস্ট আনাসসহ ৬ জন শিক্ষার্থীকে, সেই ঘটনায় কিন্তু আজকে সাক্ষ্য দিবেন এবং ২ জন সাক্ষ্য দিবেন। এখন আজকে হয়তো অনেক সময় লাগবে, যেহেতু মোট ৬ জন সাক্ষী দুটি মামলায়। আর এই মামলায় যারা গ্রেফতারকৃত আসামি চৌধুরী আব্দুল আল মামুন এবং চানখারপোলের যে ৪ জন, এই ৫ জন আসামিকে সকালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ যেখানে হচ্ছে, চৌধুরী আব্দুল আল মামুন এজলাসের কাঠগড়ায় বসে আছেন, তিনিও সাক্ষ্য শুনছেন আর কি। পরে আসামি পক্ষের আইনজীবী এই সাক্ষীদেরকে জেরাও করবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। মুশফিক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। অসংক্রামক রোগের কারণে মানুষ সম্বলহীন হয়ে পড়ে, যে কারণে এসব রোগগুলো যেন কম হয় সে বিষয়ে উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, সবাই মিলে এটাকে করতে হবে, সব মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন, না হলে সফলতা সাধন করা সম্ভব নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। ডাকসু নির্বাচনের খবর জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
নূর, ডাকসু নির্বাচন সংক্রান্ত কি খবর আছে আপনার কাছে? মুশফিক, ডাকসুর যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান গতকালকে সংগ্রহের শেষ দিন ছিল, আজকে জমা দেওয়ারও শেষ দিন, এবং এই শেষ দিনেই যে কয়েকটি প্যানেল চূড়ান্ত হয়নি, ছাত্রদলের প্যানেল সহ অন্যান্য যে কয়েকটি প্যানেল রয়েছে যেগুলো এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেটির ঘোষণা আমরা পাবো। এবং আমরা এখন যে মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি, অপরাজয় বাংলা, এই জায়গাতেই ছাত্রদল তাদের যে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা সেটি শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ব্রিফিংটি শুরু হবে। এখন এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা যারা রয়েছেন, তাদের সবাই এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের মধ্যেই আমরা তাদের যেই প্যানেল, চূড়ান্ত প্যানেল, ভিপি, জিএস এবং এজিএস কে হচ্ছেন সেটি ঠিক জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। এছাড়া আরেকটি কথা যদি বলে রাখি, আজকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে আমরা কথা বলেছি। এ যাবৎকালে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে, এবারের ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি 19 জনে একজন প্রার্থী হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ রয়েছে অর্থাৎ ডাকসু রয়েছে এবং হল সংসদ রয়েছে, এই দুইটিতে প্রায় 2000-এর মতো শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। যিনি প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এর আগের সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল সেখানেও এত শিক্ষার্থী প্রার্থী হয়নি, বরং এর থেকে অর্ধেক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের যে পরিবেশ এবং সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বা সবার জন্য সেটি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে উৎসব মুখর পরিবেশে অত্যন্ত আনন্দমুখরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর যে ভোট গ্রহণ রয়েছে সেখানে ভোট দিয়ে তাদের যে নেতৃত্ব এবং প্রতিনিধি সেটি নির্বাচন করবেন এবং 18টি হল এবং ডাকসুতে একযোগে ভোট হবে এবং তাদের যে প্রতিনিধি বা নেতা তারা নির্বাচন করতে পারবেন। মুশফিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। পবিত্র আখেরি চাহার সোমবার দিনটি বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। এই দিনে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কিছুটা সুস্থ হয়েছিলেন। এটি ঘটেছিল আরবি মাস সফরের শেষ বুধবারে। দিনটি উপলক্ষে দেশে সরকারিভাবে ঐচ্ছিক ছুটি রয়েছে। এ কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে। আখেরি চাহার সোমবার উপলক্ষে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সারা দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সিরাত আলোচনারও আয়োজন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় চান্দুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে উপজেলাবাসী। সকাল 11টায় 3টি ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেয় ও বিক্ষোভ করে। সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন 3 ইউনিয়নের লোকজন। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 3টি ইউনিয়ন হরসপুর, চান্দুরা ও বুধন্তিকে নির্বাচন কমিশনে গত 10 জুলাই এক প্রজ্ঞাপন জারি করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করে। এরপর থেকে 3 ইউনিয়নের লোকজন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত মৌসুমে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন 33 বছর বয়সী সালাহ। গত মৌসুমে লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন সালাহ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই উইঙ্গার। 29 গোল করার পাশাপাশি সহায়তা করেন আরও 18টি গোলে। এই পারফরম্যান্সই সালাহর হাতে তুলে দিয়েছে পিএফএ বর্ষসেরা পুরস্কার। ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স। সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।